হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 21শে ফেব্রুয়ারি 2025 এর ফার্স্ট শিফটে আসা ম্যাথের কোশ্চেন গুলো সলভ করাবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, বলছে একটি ক্লাসে 50 জন ছাত্র আছে। যদি 39 জন ছাত্রের গড় ওজন 32 কেজি ও ক্লাসের সকল ছাত্রদের গড় ওজন 34 কেজি হয়, তাহলে ক্লাসের বাকি 11 জন ছাত্রের গড় ওজন কত কেজি? দেখো, এটা দু রকম ভাবে আমি তোমাদের করাচ্ছি। তা প্রথমে একদম বেসিক যে নিয়ম, যেটা তোমরা আগে করেছো সেই পদ্ধতিতে করাই। তা টোটাল ছাত্র আছে 50 জন। তা 50 জনের মধ্যে 39 জনের গড় ওজন বলেছে 32 কেজি এবং ক্লাসের সকল মানে এই টোটাল 50 জনের গড় বলেছে 34 কেজি। তাহলে কি, তাহলে ক্লাসের বাকি 11 জনের, তাহলে 39 জনের বলেছে, তাহলে আর বাকি থাকলো কত? 11 জন। তাদের গড় কত? আচ্ছা, ক্লাসের টোটাল 50 জন আছে, 50 জনের গড় মানে সকল ছাত্রদের গড় বলেছে 34 কেজি। তাহলে সকল ছাত্রদের ওজনের সমষ্টি কত? 50 জনের গড় বলেছে 34 কেজি, তাহলে 50 জনের ওজনের সমষ্টি কত হবে? 50 ইন্টু 34। এটা করলে কত হয়? 5 গুণ 34 করলে 4 5 20 শূন্য, হাতে 2, 3 5 15 দিয়ে 17, মানে 1700 কেজি। আচ্ছা, 39 জনের গড় বলে দিয়েছে 32 কেজি, তাহলে 39 জনের সমষ্টি কত হবে? 39 গুণ 32 এত কেজি। 32 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 32 গুণ 9 করলে হবে হচ্ছে 288, 288 এর 8, হাতে থাকবে 28, 32 গুণ 3 করলে হয় 96, 96 এর 28 যোগ করলে হয় 124, মানে 1248 কেজি। আচ্ছা, তাহলে এবার কি থাকছে আমার? তাহলে দেখো, এই 50 জনের মোট ওজন মানে 1700 কেজির থেকে আমি যদি 32 জনের মোট ওজন মানে 1248 কেজি, এই সরি 39 জনের মোট ওজন মানে 1248 কেজি বাদ দিয়ে দিই, তাহলে কত জনের ওজন পড়ে থাকে? 50 জনের ওজনের থেকে 39 জনের ওজন বাদ দিচ্ছি, তার মানে 11 জনের ওজন পড়ে থাকবে। তাহলে ওই 11 জনের মোট ওজন কত? মোট ওজন হচ্ছে 1700 মাইনাস 1248, এটা বিয়োগ করলে কত হয়? 2, 4 এর একে 5 মানে 5, 2 এর একে 3 মানে 4, 452 কেজি। আচ্ছা, তাহলে 11 জনের গড় ওজন বেরোলো কত? 452 কেজি। তাহলে আমি যদি 11 জনের এই সরি 11 জনের মোট ওজন বেরোলো 452 কেজি, তাহলে 11 জনের গড় ওজন কত হবে? 11 জনের মোট যদি 452 হয়, তাহলে 11 জনের গড় হবে 452 ডিভাইডেড বাই 11। এটা যদি 11 দিয়ে ভাগ করি 452 কে, কত হবে? প্রথমে 4 বার দিলে হয় 44, তারপরে থাকছে 12, মানে একবার দিলে হয় 11, তারপরে 1, তাহলে একটা পয়েন্ট বসিয়ে এখানে শূন্য নিলাম, তাও যাচ্ছে না, আর একটা শূন্য বসিয়ে শূন্য নিলাম, তারপরে 9 বার দিলে হয় 99, তারপরে আর করার দরকার নেই। এখানে দেখো 41.09 একটা অপশন রয়েছে, তার মানে 11 জনের গড় ওজন হবে কত? 41.09। তো এইভাবে আমরা একদম বেসিক পদ্ধতিতে করতে পারি। তা এভাবে করলে একটু বড় হয়ে যায়। আমি যদি একটু অন্যরকম ভাবে করি, দেখো 50 জনের গড় ওজন বলেছিল 34 কেজি আর 39 জনের গড় বলেছে 32 কেজি। তাহলে এই 39 জনের গড় 50 জনের গড়ের থেকে কত কম? 2 কম। 50 জনের 34 বলেছিল আর 39 জনের গড় বলেছে 2 কম, মানে 32 বলেছে। তাহলে 39 জনের গড় কত কম? 2 কম। 39 জনের গড় হচ্ছে 2 কম। তাহলে 39 জনের প্রত্যেকের গড় হচ্ছে 2 কম, তাহলে মোট সমষ্টি কত কম? 39 জনের ওজন কত কম হচ্ছে? 2 গুণ 39 এত কেজি কম হবে। গড় যদি 2 কম হয়, তাহলে মোট কত কম হবে? 39 গুণ 2 মানে 78 কেজি কম। তার মানে যে বাকি 11 জন রয়েছে তাদের ওজনটা কি হতে হবে? এই 34 কেজি যে গড়, এদের গড়ের থেকেও আরো এই 78, তাদের মোট ওজন 78 কেজি বেশি হতে হবে, মানে 11 জনের ওজন 78 কেজি বেশি হতে হবে। তাহলে প্রত্যেকের গড় কত বেশি হতে হবে? 11 জনের যদি মোট 78 বেশি হতে হয়, তাহলে একজনের গড় কত বেশি হতে হবে? 78/11। এটা ভাগ করলে কত হয়? 78 দিয়ে এই 11 দিয়ে যদি ভাগ করি, প্রথমে 7 বার দিলে হয় 77, তারপরে 1 মানে পয়েন্ট দিয়ে শূন্য, তারপর আবার শূন্য দিয়ে শূন্য, তারপরে 9, মানে এটা হয় 99। তার মানে আর দেওয়ার দরকার নেই, মানে 7.09 কেজি গড় আমার বেশি হতে হবে, তবেই আমার এটা ব্যালেন্সে আসবে। মানে সবার গড় ছিল 34, 34 এর থেকে আরো 7.09 কেজি গড় বেশি হতে হবে, মানে বাকি 11 জনের গড় কত হতে হবে? 34 যোগ 7.09 মানে হয় 41.09। তা এইভাবে যদি আমি করি তাহলে আমার একটু তাড়াতাড়ি হবে, আর এইভাবে করলে এটা একদম সোজা। এরভাবে একটু বুঝতে পারলেই এটা করা যাবে। তো যেভাবে খুশি তোমরা করতে পারো, উত্তর হবে 41.09। তারপরেরটা, আচ্ছা, এটা একটা সরল অঙ্ক দিয়েছে, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করে নি। তাহলে 16 ভাগ 8 মানে কত? 2।
এখানে 40/2, এটাও আমি করে নিতে পারি। তাহলে 2 গুণ সেকেন্ড ব্র্যাকেটে ছিল 40/2, এর সাথে দেখো কারোর কোনো সম্পর্ক নেই, এটা আমি করে নিচ্ছি। তাহলে হয় 20 যোগ 11/6 মাইনাস 8 - 2 করলে কত 6, তাহলে বাকি সব ব্র্যাকেট হাটিয়ে দিলাম, 6 আর 6 কেটে যাচ্ছে। তাহলে 2 গুণ 20 যোগ 11 করলে কত 31, তাহলে 31 গুণ 2 করলে 62, মানে অপশন ডি। তারপরেরটা কি বলছে দেখো, তিরুপতি 120 কিমি দূরত্ব 48 কিমি পার ঘন্টা গতিবেগে এবং আরো 180 কিমি দূরত্ব 45 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে। তাহলে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত কিমি পার ঘন্টা? তিরুপতি হচ্ছে একজনের নাম, হ্যাঁ। তিরুপতি 120 কিমি দূরত্ব যাচ্ছে 48 কিমি পার ঘন্টা গতিবেগে এবং আরো 180 কিমি দূরত্বে যাচ্ছে 45 কিমি পার ঘন্টা গতিবেগে। তাহলে এই যে প্রথম 120 কিমি দূরত্ব যে 48 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে, এই 120 কিমি দূরত্ব যেতে কত টাইম লাগছে? 48 কিমি পার ঘন্টা মানে কি? মানে 48 কিমি যাচ্ছে 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যাবে 1/48 ঘন্টায়, আর 120 কিমি কত ঘন্টায় যাবে? 120/48 ঘন্টায়। এটাকে যদি আমি 12 দিয়ে কাটাকুটি করি হবে 4, উপরে হবে 10। 4 দিয়ে যদি 10 কে কাটি তাহলে 2 আর উপরে হবে 5, বা তাহলে কত হলো 5/2 মানে 2.5 ঘন্টা। তাহলে 120 কিমি যেতে টাইম লাগছে 2.5 ঘন্টা। একই রকম করে 180 কিমি যাচ্ছে 45 কিমি পার ঘন্টা গতিবেগে, মানে 45 কিমি যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যাবে হচ্ছে 1 এর 45 ঘন্টায়, আর 180 কিমি যাবে হচ্ছে 180/45 ঘন্টায়। 45 কে দেখো 4 দিয়ে গুণ করলে 180 হয়, তাহলে 4 ঘন্টায়। তাহলে 120 কিমি যেতে টাইম লাগবে 2.5 ঘন্টা, আর 180 কিমি যেতে টাইম লাগবে 4 ঘন্টা। তাহলে মোট কত কিমি যাচ্ছে? মোট দূরত্ব কত? মোট দূরত্ব হচ্ছে 120 আর 180, তাহলে এই দুটোর যোগফল, মানে 120 যোগ 180 করলে কত হয়? 300, 300 কিমি। আর মোট সময় কত লাগছে? মোট সময় সমান সমান হচ্ছে 120 কিমি যেতে সময় লাগছে হচ্ছে 2.5 ঘন্টা, আর 180 কিমি যেতে সময় লাগছে 4 ঘন্টা। তাহলে মোট সময় কত? 2.5 যোগ 4 সমান সমান কত? 6.5 ঘন্টা। তাহলে গড় গতিবেগ কত? গড় গতিবেগ সমান সমান আমরা কি জানি? গড় গতিবেগ সমান সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? 300 কিমি। তাহলে 300 ডিভাইডেড বাই মোট সময়, মোট সময় কত? 6.5 ঘন্টা। তাহলে এদের একক কি হবে? এত কিমি পার ঘন্টা। আচ্ছা, আমি যদি এই পয়েন্টটাকে তুলে দিই তাহলে উপরে একটা 10 গুণ হবে, মানে 300 সাথে একটা শূন্য বসিয়ে দিলাম। এবার যদি কাটাকুটি করি 5 13 65, 5 দিয়ে কাটলে উপরে হবে 600। তাহলে 600/13, 13 দিয়ে যদি 600 কে ভাগ করি তাহলে প্রথমে দেখো 4 বার যায়, 4 বার দিলে কত হয়? 52, 8 শূন্য। তাহলে 6 বার যাবে, 6 13 78। তারপরে 2 পয়েন্ট নিয়ে শূন্য নিতে হবে, 13 20 এর মধ্যে 13 কত? একবার যাবে, তাহলে 13 1 13। তারপরে থাকছে 7, আর পয়েন্টের জন্য শূন্য, মানে 5 বার দিলে হয় 65। তারপরে আরো থাকে এখানে দেখো 46.15 একটা অপশনও রয়েছে, তাহলে তার গড় গতিবেগ হবে 46.15 এত কিমি পার ঘন্টা। তারপরেরটা কি বলছে দেখো, 40-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সেটি 16 ও 28 এর তৃতীয় সমানুপাতি হবে? তাহলে 16 আর 28 এর তৃতীয় সমানুপাতিটা আমি আগে বের করি। তা আমি ধরছি 16 আর 28 এর তৃতীয় সমানুপাতিটা হচ্ছে x। তার মানে কি তৃতীয় সমানুপাতি থাকলে কি করা হয়? তাহলে প্রথমটা দ্বিতীয়টার অনুপাত, মানে প্রথমটা বাই দ্বিতীয়টা, সেটা ইজ ইকুয়াল টু হয় দ্বিতীয়টা বাই তৃতীয়টা, মানে x। আচ্ছা, এবার যদি আমি একটু কাটাকুটি করি, 16 আর 28 কে যদি কাটি তাহলে 4 দিয়ে কাটলে হয় 4, আর এখানে হয় 7। আবার 4 আর 28 কে যদি এই পাশে বা পাশে আর ডান পাশে কাটি তাহলে হয় ডান পাশের উপরে 7। এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে x সমান সমান হবে 7 7 49। তার মানে তৃতীয় সমানুপাতিটা কত পেলাম? x এর মান ধরেছিলাম তৃতীয় সমানুপাতি, সেটা কত? 49। আমাকে কি বার করতে বলেছে? 40-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তৃতীয় সমানুপাতিটা পাবো। তাহলে 40-এর সাথে কত যোগ করলে 49 পাবো? 40-এর সাথে 9 যোগ করলে 49 পাবো। তার মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, অজিত ও বিমল একটি কাজ যথাক্রমে 5 দিন ও 8 দিনে করতে পারে। চন্দন 12 দিনে সেই কাজটি নষ্ট করতে পারে। মানে ওরা যতটুকু করছে সেই কাজটা ভেঙে দিচ্ছে বা কিছু একটা করছে, মানে ওদের উল্টোটা করছে। তাহলে যদি অজিত প্রথম দিন, বিমল দ্বিতীয় দিন ও চন্দন তৃতীয় দিন কাজ করে এবং তারা এইভাবে কাজ করতে থাকে, তাহলে কাজটি কত দিনে শেষ হবে? আচ্ছা, কি বলছে দেখো, অজিত কাজটি করে কত দিনে? অজিত কাজটি করছে 5 দিনে। বিমল কাজটা করছে কত দিনে? বিমল কাজটা করছে 8 দিনে। আরেকজনকে চন্দন, চন্দন কি করছে? 12 দিনে কাজটি নষ্ট করছে। তাহলে চন্দনের কাজটা হচ্ছে বিপরীত কাজ, তাহলে চন্দনের কাজটাকে আমি মাইনাস দিয়ে দিলাম, -12 করলাম। আচ্ছা, তাহলে মোট কাজটা আমি কত ধরবো? মোট কাজটা ধরবো এরা যে যত দিনে কাজ করে তাদের লসাগু। তাহলে 5 8 আর 12 লসাগু, 5 8 আর 12 লসাগু করলে কত হয়? এদের লসাগু করলে হয় 120। তার মানে কি? তার মানে অজিত 5 দিনে করছে 120টি কাজ, বিমল 8 দিনে করছে 120টি কাজ, আর চন্দন 12 দিনে করছে না, একই করছে, ভাঙছে, 12 দিনে ভাঙছে 120টি কাজ। তাহলে অজিত, এবার আমার কাজ হবে প্রত্যেকে একদিনে কতগুলো করে কাজ করে বা ভাঙে। তাহলে অজিত
5 দিনে যদি 120টা কাজ করে তাহলে একদিনে কতগুলো কাজ করবে? 5 দিনে করছে 120টা কাজ, একদিনে করবে 120/5টা কাজ, মানে কত? কাটাকুটি করলে হবে 24টা কাজ। একই রকম করে বিমল কি করছে? 8 দিনে করছে 120টা কাজ, তাহলে বিমল একদিনে কতগুলো কাজ করবে? 8 দিনে যদি 120টা কাজ করে একদিনে করবে 120/8টা কাজ, কাটাকুটি করলে হবে 15। আর চন্দন কি করছে? চন্দন 12 দিনে ভাঙছে 120টা কাজ, তাহলে একদিনে কতগুলো কাজ ভাঙবে? 120/12টা কাজ, মানে 10টা কাজ ভাঙবে। মানে এটাকে আমি মাইনাস দিয়ে লিখলাম বোঝার সুবিধার জন্য। তাহলে অমিত একদিনে করছে 24টা কাজ, অজিত একদিনে করছে 24টা কাজ, বিমল একদিনে করছে 15টা কাজ, আর চন্দন একদিনে ভাঙছে 10টা কাজ। এইবার কি বলছে দেখো, তাহলে যদি অজিত প্রথম দিন, বিমল দ্বিতীয় দিন ও চন্দন তৃতীয় দিন কাজ করে, তাহলে অজিত প্রথম দিন কাজ করলো মানে অজিত, বিমল আর চন্দন এরা তিনজন এক এক দিন করে, মানে কতদিন কাজ করছে? তিনজন মিলে এক এক দিন করে যদি করে তাহলে 3 দিনে, 3 দিনে কতটা কাজ করছে? অজিত করছে 24টা কাজ, যোগ বিমল করছে কতগুলো? 15টা কাজ, আর চন্দন 10টা কাজ ভেঙে দিচ্ছে, মানে -10টা কাজ করছে। তাহলে তিনজন মিলে 3 দিনে কতগুলো কাজ এগোচ্ছে? 24 যোগ 15 - 10, তার মানে কত? 24, আর 15 থেকে 10 বাদ দিলে 5, মানে 29টা কাজ এগোচ্ছে। তাহলে আরো পরের 3 দিনে আরো কতগুলো কাজ এগোবে? আরো 29টা কাজ এগোবে। আরো পরের 3 দিনে আরো কতগুলো কাজ এগোবে? আরো 29টা কাজ এগোবে। আমার টোটাল কতগুলো কাজ করতে হবে? 120টা কাজ করতে হবে। আচ্ছা, তাহলে আমার এই 3 3 3 করে মানে কতদিন হলো? 9 দিন। 9 দিনে দেখো কতগুলো কাজ এগিয়েছে? 29 29 29, তিনটে 29 যোগ করলে হয়, বা 29 গুণ 3 করলে হয় 87। তাহলে দেখো 9 দিনে 87টা কাজ হয়ে গেছে। আমার টোটাল কাজ করতে হবে 120টা, আর বাকি থাকছে কটা? আর বাকি থাকছে দেখো 120 থেকে যদি 87 বাদ দিই 33টা। তাহলে আবার দশম দিন কে কাজ করবে? মানে আবার দশম দিনটা হবে আবার প্রথম দিন, এই সার্কেলের আবার প্রথম দিন, তার মানে অজিত কাজ করবে। তাহলে 10 নম্বর দিনে অজিত কতগুলো কাজ করবে? একদিনে 24টা করে, তাহলে আরো 24টা করলো। তাহলে 10 দিন পর টোটাল কতগুলো কাজ হলো? 10 দিন পর 9 দিনে হয়েছিল 87টা কাজ, 10 দিনে আরো 24, দশম দিনে আরো 24টা কাজ হলো। তাহলে 10 দিনের পর কতগুলো কাজ হলো? 87 যোগ 24, মানে 111টা কাজ হয়ে গেল। আমার কাজ করতে হবে 120টা, তার মধ্যে 10 দিন পরে কাজ হয়ে গেল 111টা। তাহলে আর বাকি থাকলো কটা? আর 120 - 111, মানে 9টা কাজ বাকি থাকলো। 9টা কাজ বাকি আছে। তাহলে এই 9টা কাজ কোন দিনে হবে? 11তম দিন। 11তম দিনে আবার কে কাজ করছে? বিমল। তা বিমল একদিনে করে 15টা কাজ, তাই না? তাহলে বিমল কাজ করতে হবে 9টা, তার মানে আমি যদি উল্টে লিখি 15টি কাজ করে একদিনে বিমল, তাহলে বিমল একটা কাজ করবে 1/15 দিনে, বিমল 9টা কাজ করবে কতদিন? 9/15 দিনে, মানে কাটাকুটি করলে হবে 3 আর 5। তাহলে বিমল এই যে 9টা কাজ বাকি রয়েছে সেটা করতে টাইম লাগাবে হচ্ছে 3/5 দিন। তাহলে দেখো, তাহলে টোটাল কতদিন টাইম লাগলো? 10 দিনে টোটাল 111টা কাজ হলো, আর বাকি 9টা কাজ বিমল 3/5 দিনে করলো। তাহলে টোটাল টাইম কত? 10 যোগ 3/5, মানে 10 পূর্ণ 3/5 দিনে টোটাল কাজটা কমপ্লিট হলো, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, অতুলের দুজন নাতির নাম বাবন ও রাকেশ। বাবন ও রাকেশের বয়স যথাক্রমে 11 বছর ও 12 বছর। অতুল তাদের নামে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে এমন ভাবে ব্যাংকে টাকা রাখলো যে যখন তাদের বয়স 24 বছর হবে তখন তারা ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ ফেরত পাবে। তাহলে অতুলের কাছে যদি মোট 24,600 টাকা থাকে তাহলে সে রাকেশকে কত টাকা দিয়েছিল? আচ্ছা, তাহলে অতুলের দুজন নাতি হচ্ছে বাবন ও রাকেশ। তাহলে অতুলের কাছে টোটাল কত টাকা রয়েছে? অতুলের কাছে টোটাল রয়েছে 24,600 টাকা। তা আমি ধরছি অতুল দুজনকে ভাগ করেছে ওই টাকাটার থেকে। অতুল প্রথমে কে আছে? বাবন। অতুল দিয়েছিল বাবনকে, আচ্ছা অতুল লিখলাম না, বাবনকে দিয়েছিল x টাকা। আর তাহলে রাকেশকে কত দেবে? রাকেশকে দেবে বাকি টাকাটা, মানে টোটাল হচ্ছে 24,600, তার মধ্যে যদি x টাকা বাবনকে দেয় তাহলে বাকি টাকা রাকেশকে দেবে। তাহলে রাকেশকে কত দেবে? 24,600 - x। আচ্ছা, তাহলে কি বলছে? অতুল তাদের নামে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে ব্যাংকে রেখেছে, যখন তাদের বয়স 24 বছর হবে তখন তারা ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ ফেরত পাবে। সমপরিমাণ অর্থ ফেরত পাবে মানে মানে তারা সুদাসল হিসেবে অতুল্য যেই টাকাটা পাবে, সুদাসল হিসেবে রাকেশও সেই একই টাকা পাবে। কিন্তু দেখো এখানে আরেকটা জিনিস বলেছে, এই অতুল না, বলছে বাবনও যেই টাকাটা পাবে রাকেশও সেই টাকাটা পাবে। দেখো বাবনের বয়স বলছে 11 বছর, রাকেশের বয়স বলছে 12 বছর, তাহলে তারা 24 বছর হলে টাকা পাবে। মানে দেখো বাবনের টাকাটা তাহলে কত বছর খাটবে? ওর বয়স এখন 11, 24 বছর হলে পাবে, মানে ওর টাকাটা 13 বছর খাটবে। আর রাকেশের বয়স 12, তাহলে বাবনের টাকাটা খাটবে 13 বছর, আর রাকেশের টাকাটা খাটবে কত বছর? রাকেশের বয়স এখন 12, তো 24 বছর হলে পাবে, মানে ওর টাকাটা খাটবে 12 বছর।
তার মানে কি, তার মানে বাবনের এই এক্স টাকাটার 13 বছরের সুদাসল আর রাকেশের 24,600 মাইনাস এক্স টাকাটার 12 বছরের সুদাসল এই দুটো সেম হবে। আচ্ছা, তাহলে বাবনের আগে, আচ্ছা সুদের হার বলেছে আবার 5% বলে দিয়েছে চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে বাবনের এক্স টাকা 13 বছরের সুদাসল বা সমূল চক্রবৃদ্ধি সেটা কত হবে? এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 মানে 5/100 হোল টু দি পাওয়ারে কত বসবে? সময়টা মানে 13। এটা সমান সমান, এটা হচ্ছে বাবনের সুদাসলটা, তাহলে এটা সমান সমান রাকেশের সুদাসল। রাকেশের সুদাসল কত হবে? রাকেশের আসল কত? 24,600 মাইনাস এক্স ইন্টু ফর্মুলা হচ্ছে 1 প্লাস আর বাই 100, আর এর মান কত? 5/100 হোল টু দি পাওয়ার কত? সময়টা মানে পাওয়ারে কত বসবে? 12 বসবে। আচ্ছা, এখানে দেখো 5 আর 100 কে যদি কাটাকুটি করি, উপরে হবে 1, নিচে হবে 20, এখানেও তাই 1 আর 20। তাহলে এটাকে যদি আমি লসাগু করি তাহলে কত হয়? 1 যোগ 1 এর 20 করলে হয় দেখো 21/20 হোল টু দি পাওয়ার 13 ইজিক্যাল টু 24,600 মাইনাস এক্স 600 ইন্টু 21/20 হোল টু দি পাওয়ার 12। আচ্ছা, আমি যদি এক্স গুলোকে বাপাশে আনি আর বাকিগুলোকে ডান পাশে পাঠাই তাহলে কি হবে? তাহলে হবে দেখো এক্স আর এটা বাই হয়ে যাবে বাই 24,600 মাইনাস এক্স সমান সমান হবে 21/20, ডান পাশে ছিল হোল টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 21/20 হোল টু দি পাওয়ার 13। তো এখানে একটা জিনিস খেয়াল করো, উপরেও 21/20 আছে, নিচেও 21/20 আছে। যদি এক্স টু দি পাওয়ার 12 বাই এক্স টু দি পাওয়ার 13 থাকে, তার মানে আমি কি লিখতে পারি? পাওয়ারে যদি ভাগ থাকে, দুটোই এক্স এর পাওয়ারে 12 রয়েছে, নিচে 13 রয়েছে, তার মানে পাওয়ার গুলো কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তাহলে হবে কত? এক্স টু দি পাওয়ার 12 মাইনাস 13 করলে কত হয়? এক্স টু দি পাওয়ার -1। এক্স টু দি পাওয়ার -1 মানে কত? 1/x। তাহলে এক্ষেত্রেও তাই হবে, এটাকে করলে কত হবে? 21/20 হোল টু দি পাওয়ার 12 মাইনাস 13 মানে -1। তাই সেটা সমান সমান কি হবে? 21/20 টু দি পাওয়ার -1 মানে এটা উল্টে যাবে, মাইনাস হটিয়ে দিলে তাহলে কি হয়ে যাবে? 20/21 হয়ে যাবে। তার মানে এক্স ইন্টু এটা সমান সমান হচ্ছে 20/21, এইটুকু আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে কি হবে? 21x সমান সমান হবে 20 গুণ 24600 মাইনাস 20x। এবার এক্স গুলোকে যদি বাপাশে আনি তাহলে কি হবে? 21x আর 20x যোগ করলে হয় 41x সমান সমান 20 গুণ 24600। আচ্ছা, 41 কে দেখো 6 দিয়ে গুণ করলে 246, তাহলে 41 দিয়ে যদি 246 কে কাটি, এটা হবে তাহলে 6 আর 2 শূন্য। তাহলে x এর মান কত হবে? 6 গুণ 2 করলে হয় 12, তারপরে 3টে শূন্য। তাহলে x এর মান পেলাম কত? 12,000। তাহলে x টা কি ধরেছিলাম আমি? বাবন। তাহলে বাবনকে কত টাকা দিয়েছে? বাবনকে 12,000 টাকা দিয়েছে। আমাকে কার মানটা বের করতে বলেছে? রাকেশকে। তাহলে রাকেশকে কত টাকা দিয়েছে? 24,600 মাইনাস এক্স মানে রাকেশকে দিয়েছে 24,600 মাইনাস এক্স মানে -12,000 করলে কত হয়? হয় 12,600, মানে অপশন ডি হবে। তাহলে রাকেশকে দিয়েছিল 12,600 টাকা। তারপরেরটা কি বলছে দেখো, ভানু এ শহর থেকে বি শহরে যাচ্ছে। যদি সে তার স্বাভাবিক গতিবেগের 1/4 গতিবেগে গাড়ি চালায় তাহলে সে শহর বিতে 51 মিনিট দেরি করে পৌঁছায়। সে স্বাভাবিক গতিবেগে গাড়ি চালালে শহর বিতে কত মিনিট সময়ে পৌঁছাতো? তাহলে দেখো, তার স্বাভাবিক গতিবেগের 1/4 গতিবেগে যাচ্ছে, তাহলে তার স্বাভাবিক গতিবেগ যদি 1 হয় তাহলে সে যেই গতিবেগে যাচ্ছে সেই গতিবেগটা কত? 1/4। তাহলে এই দুটো গতিবেগের অনুপাত কত? স্বাভাবিক গতিবেগ আর যেই গতিবেগে যাচ্ছে মানে যাওয়ার গতিবেগ, এই দুটো গতিবেগের তাহলে অনুপাত কত? 1:1/4। এরকম থাকলে কি হয়? কোনাকুনি গুণ হয়ে যাবে, মানে 4:1। মানে স্বাভাবিক গতিবেগ আর যেই গতিবেগে যাচ্ছে 1/4 গতিবেগে যাচ্ছে সেই দুটো গতিবেগের অনুপাত হলো 4:1। আচ্ছা, আমাকে এখানে দেখো সময় 51 মিনিট দেরিতে পৌঁছায় সেটা বলে দিয়েছে। তা গতিবেগের সাথে সময়ের কি সম্পর্ক? মানে গতিবেগ যত বেশি হবে সময় তত কম লাগবে, বা গতিবেগ যত কম হবে সময় তত বেশি লাগবে। তাহলে গতিবেগ আর সময়ের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে স্বাভাবিক গতিবেগ আর যেই গতিবেগে যাচ্ছে সেই দুটো গতিবেগের অনুপাত যদি 4:1 হয়, তাহলে স্বাভাবিক গতিবেগে গেলে সময় আর যাওয়ার যেই গতিবেগ সেই গতিবেগে গেলে সময়ের অনুপাত কত হবে? যাওয়ার সময় গতিবেগে গেলে সেই দুটোর সময়ের অনুপাতটা হবে ঠিক তার উল্টোটা। মানে গতিবেগটা যদি 4:1 হয় তাহলে সময়ের অনুপাতটা কি হয়ে যাবে? দুজনের মধ্যে গেলে সেটা উল্টে যায়, মানে 1:4 হয়ে যাবে, যেহেতু ব্যস্ত সম্পর্ক তাই। তা আমি ধরলাম স্বাভাবিক গতিবেগে গেলে সময় লাগে হচ্ছে এক্স এত মিনিট, আর যেই গতিবেগে যাচ্ছে সেই গতিবেগে গেলে সময় লাগে হচ্ছে 1:4 ছিল, মানে 4x মিনিট। আমাকে কি বলে দিয়েছে? 1/4 গতিবেগে গাড়ি চালালে তার সময় 51 মিনিট দেরি করে পৌঁছে। তাহলে এখানে দেখো, এখানে স্বাভাবিক গতিবেগে গেলে তার x মিনিট লাগে, আর ওই 1/4 গতিবেগে গেলে লাগে হচ্ছে 4x মিনিট। তাহলে কত মিনিট বেশি লাগছে?
4x মাইনাস এক্স মানে 3x মিনিট বেশি লাগছে, তাই 3x মিনিটটাই বলছে কি 51, তাহলে 3x সমান সমান 51, তাহলে x সমান সমান কত হবে, 3 আর 51 কাটলে হয় 17, তার মানে x সমান সমান হবে 17 মিনিট। আমাকে কি বার করতে বলেছে, সে স্বাভাবিক গতিবেগে গেলে তার শহরবিতে কত মিনিটের সময় লাগতো, পৌঁছাতে কত মিনিট সময় লাগতো। তাহলে স্বাভাবিক গতিবেগে গেলে তার কতটা টাইম লাগতো, এই যে আমি ধরেছিলাম x মিনিট, মানে তার 17 মিনিট টাইম লাগতো। তার মানে সে স্বাভাবিক গতিবেগে গাড়ি চালালে শহরবিতে কত মিনিটে পৌঁছাতো, শহরবিতে পৌঁছাতো 17 মিনিটে পৌঁছাতো, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, পেট্রোলের দাম লিটার প্রতি 50% বৃদ্ধি পেয়েছে, এর জন্য খরচ কেবলমাত্র 32% বাড়াতে পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে। তা আমি ধরছি পেট্রোলের আগে দাম ছিল হচ্ছে 100 টাকা, 50% বৃদ্ধি পেয়েছে মানে এখন দাম কত, এখন দাম হচ্ছে 100, 50% বৃদ্ধি পাওয়া মানে কি 100-তে 50 বাড়া, তাহলে এখন দাম হবে 150। তো কি বলছে, এর জন্য খরচ কেবলমাত্র 32% বাড়াতে বাড়াতে পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে। তাহলে এখন খরচ কত করতে চাইছে, 32% বাড়াতে চাইছে, আগে দাম ছিল 100 মানে খরচও করতে 100, তাহলে এখন খরচ করবে কত, আগের থেকে 32% বেশি মানে 100 যোগ 32 মানে 132। তাহলে এখন যদি আগের মতোই ব্যবহার করে খরচ হওয়ার কথা 150, কিন্তু সে খরচ করতে চাচ্ছে 132, তাহলে তাকে কি করতে হবে, পেট্রোলের ব্যবহার কমাতে হবে। তা কত টাকার ব্যবহার কমাতে হবে, তাহলে 150-এর এমনি খরচ করতে হতো এখন 150, কিন্তু সে করতে যাচ্ছে 132, তাহলে কতটা খরচ কমাতে হচ্ছে, তাহলে খরচ কমাতে হচ্ছে 150 মাইনাস 132 মানে 18, কতর মধ্যে, এখন যেই খরচটা হতো মানে 150 হতো তার মধ্যে 18 কমাতে হবে, তাহলে খরচ কমানোর হার কত হবে, এই সরি ব্যবহার, তাহলে ব্যবহার কত শতাংশ কমাতে হবে, ব্যবহার কমাতে হবে যতটা কমাতে হবে মানে 18 ডিভাইডেড বাই যতর মধ্যে মানে 150-র মধ্যে, তাহলে 18/150, এটা পার্সেন্টেজে নিতে হবে মানে ইনটু 100 এত পার্সেন্ট। 50 দিয়ে যদি 150 আর 100 কে কাটি তাহলে 3 হয় আর এখানে হয় 2, 3 দিয়ে 18 কে কাটলে হয় 6, মানে কত হয় 6 দুগুণে 12%, তাহলে পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে, 12% কমাতে হবে। তারপরেরটা, এটা একটা সরল অঙ্ক দিয়েছে, আগে আমি ভাগের কাজটা করে ফেলি, তাহলে 12/4 মানে কত 3, তাহলে কি আছে 16 যোগ 3 মাইনাস এরপরে যদি গুণের কাজটা করি 3 দুগুণে 6, তাহলে 16 যোগ 3 করলে 19, 19 থেকে 6 বাদ দিলে হয় 13, অপশন বি। তারপরেরটা কি বলছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান রাখতে প্রস্থ কত শতাংশ কমাতে হবে। আচ্ছা দেখো, এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমি একটু ধরে নিতে পারি, আমি ধরছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল আগে 100, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল আগে 100, তাহলে দৈর্ঘ্য যদি 15% বৃদ্ধি করে তাহলে বর্তমান দৈর্ঘ্য কত, মানে বা এখনকার দৈর্ঘ্য কত, 15% বৃদ্ধি করেছে মানে এখনকার দৈর্ঘ্য 115। আমাকে কি বের করতে বলেছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান রাখতে হলে প্রস্থ কত শতাংশ কমাতে হবে। তাহলে দেখো, তাহলে আমি যেহেতু দৈর্ঘ্যটা বাড়িয়ে 100 থেকে 115 করেছি, তাহলে আমাকে প্রস্থটাও কিছুটা কমাতে হবে, তাহলে প্রস্থটা কমাতে কত, তাহলেই আমার ক্ষেত্রফল সেম থাকবে। ক্ষেত্রফল সমান সমান আমি কি জানি, ক্ষেত্রফল সমান সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি দেখো, আমি দৈর্ঘ্যটাকে বাড়িয়েছি মানে প্রস্থটাকে সেই একই হারে কমাতে হবে, আমি দৈর্ঘ্যটাকে 15 বাড়িয়ে 115 করেছে, তাহলে আমাকে প্রস্থটাকে কি করতে হবে, সেই এটা আমি ধরতে পারি যে প্রস্থটাকে তাহলে আমার 15 কমাতে হবে, তাহলে প্রস্থ আমার কত শতাংশ কমাতে হবে, 15 কমাতে হবে, কতর মধ্যে, যেহেতু দৈর্ঘ্য বেড়ে 115 হয়েছে তাই আমি ধরছি 115-র মধ্যে আমাকে 15 কমাতে হবে, তো এটা এইভাবে ধরলেও করলেও হয়ে যাবে অঙ্কটা। তাহলে প্রস্থ কতটা কমাতে হবে, 15 ডিভাইডেড বাই 115, কত পার্সেন্ট বলেছে ইনটু 100%, আমি এইভাবে করতে পারি এই অঙ্কটা। আচ্ছা যদি আমি কাটাকুটি করি, 5 দিয়ে কাটলে হয় উপরে হয় 3 নিচে হয় 23, মানে কত হচ্ছে, উপরে হচ্ছে 300 ডিভাইডেড বাই 23, এটা পয়েন্টে রয়েছে, যদি আমি ভাগ করি 23 দিয়ে, প্রথমে একবার দিলে হয় 23, তারপরে 7 শূন্য মানে 3 বার দিলে হয় 69, তারপরে 1 মানে পয়েন্ট দিয়ে 0, তারপরে আবার 0 নিয়ে 0, তারপরে আবার 4 বার যাবে, 4 বার দিলে হয় 3 4 12 2 মানে 92, তারপরে আবার সামথিং মানে 13.04%, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পার্সেন্ট কমাতে হবে, 13.04% কমাতে হবে। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে দৈর্ঘ্য বাড়িয়েছে কিন্তু আমি প্রস্থ কমাচ্ছি, আমি ধরছি এখানে 115 দৈর্ঘ্য বেড়ে হয়েছে, তো তার মানে আমাকে প্রস্থটাও সেই 115 থেকে 100 আনতে হবে, তাহলে 115 থেকে 100 আনতে গেলে আমাকে কি করতে হবে, 15 কমাতে হবে, কার মধ্যে 115-র মধ্যে, তাই এইভাবে ধরে করলে হয়ে যাবে, এছাড়া অন্যরকম নিয়ম আছে সেভাবেও করতে পারো। তারপর একটা কি বলছে দেখো, তুষার সলিল ও মুকুন্দের গড় ওজন 45 কেজি, তুষার ও সলিলের গড় ওজন 43 কেজি এবং সলিল ও মুকুন্দের গড় ওজন 44 কেজি, তাহলে সলিলের ওজন কত কেজি। কি বলছে দেখো, তুষার সলিল ও মুকুন্দের গড় ওজন 45 কেজি, তাহলে ওদের যদি আমি সমষ্টি বার করি কি হবে, তুষার সলিল
আর মুকুন্দ, এদের তিনজনের ওজনের সমষ্টি কত? তিনজনের গড় বলেছে 45, তাহলে তিনজনের ওজনের সমষ্টি কত হবে? 45 গুণ 3, তার মানে করলে কত হয়? 135। আর কি বলে দিয়েছে? তুষার ও সলিলের গড় ওজন 43 কেজি, তাহলে তুষার আর সলিলের সমষ্টি কত হবে? তাহলে তুষার আর সলিলের আমি যদি সমষ্টি বার করি, দুজনের গড় বলেছে 43, তাহলে দুজনের সমষ্টি কত হবে? 43 গুণ 2 করলে কত হয়? 86 হয়। তাহলে দেখো, তুষার, সলিল আর মুকুন্দ এই তিনজনের ওজনের সমষ্টি থেকে আমি যদি তুষার আর সলিলের ওজনটা বাদ দিই, তাহলে কার ওজন পড়ে থাকে? মুকুন্দের ওজন পড়ে থাকবে। তাহলে মুকুন্দের ওজন সমান সমান কত? তিনজনের সমষ্টি মানে 135 থেকে দুজনের সমষ্টি, তুষার আর সলিলের সমষ্টিটা বাদ দেবো, মানে কত হবে? 135 মাইনাস 86। এটা বাদ দিলে কত হয়? 14 আর 35 হয় 49 হয়। তাহলে মুকুন্দের ওজন পেলাম 49 কেজি। আবার কি বলেছে? সলিল ও মুকুন্দের গড় ওজন 44 কেজি, তাহলে সলিল আর মুকুন্দ এদের দুজনের ওজনের সমষ্টি কত হবে? দুজনের গড় বলেছে 44, তাহলে দুজনের ওজনের সমষ্টি হবে 44 গুণ 2 করলে কত হয়? 88 কেজি। আমাকে বার করতে বলেছে সলিলের ওজন, তাহলে দেখো সলিল আর মুকুন্দ মিলিয়ে ওজন হচ্ছে 88 কেজি, মুকুন্দের ওজন 49 কেজি, তাহলে সলিলের ওজন কত হবে? দুজনের ওজনের থেকে মুকুন্দের ওজন বাদ দিলেই বেরিয়ে যাবে, মানে 88 মাইনাস 49 কেজি, এটা বাদ দিলে কত হয়? এটা হয় 39 কেজি। তাহলে সলিলের ওজন কত কেজি? 39 কেজি। তারপরেরটা কি বলছে দেখো, মহেশের কাছে 1617 টাকা আছে, সেই টাকা তার দুই ছেলে বিজয় ও অজয়ের নামে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে এমন ভাবে ব্যাংকে রাখলো যে বিজয় ও অজয় যথাক্রমে 18 ও 19 বছর পরে সমপরিমাণ অর্থ ব্যাংক থেকে ফেরত পাবে। তাহলে মহেশ বিজয়ের নামে কত টাকা রেখেছিল? এটা একটু আগে করলাম, তো ঠিক ওই পদ্ধতিতেই আবার করছি। এটা অন্যভাবেও করা যায় সঠিক, কিন্তু এটা বুঝতে একটু অসুবিধা হবে, তাই আমি এরকম বেসিক যে কনসেপ্ট সেইভাবে করাচ্ছি। তা দেখো, মহেশের কাছে টোটাল আছে 1617 টাকা, সেই টাকাটা বিজয়ের নামে কিছু রেখেছে, অজয়ের নামে কিছু রেখেছে। তা আমি ধরছি বিজয়ের নামে রেখেছে হচ্ছে এক্স টাকা, তাহলে অজয়ের নামে কত রাখবে? টোটাল আছে 1617, তার মধ্যে এক্স টাকা যদি বিজয়ের নামে রাখে, তাহলে অজয়ের নামে রাখবে 1617 মাইনাস এক্স। তারপরে কি বলেছে? সুদের হার বলেছে 10%, চক্রবৃদ্ধি সুদের হার। আচ্ছা, বিজয় অজয় যতক্ষণে 18-19 বছর পর সমপরিমাণ অর্থ ব্যাংক থেকে পাবে, তাহলে বিজয়ের টাকা খাটছে কত বছর? 18 বছর, আর অজয়ের টাকা খাটছে কত বছর? 19 বছর। তারা 18-19 বছর পর ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ পাবে, তার মানে কি? একটু আগেই বললাম, তার মানেই হচ্ছে 18 বছর পর বিজয়ের সমূল চক্রবৃদ্ধি আর 19 বছর পর অজয়ের সমূল চক্রবৃদ্ধিটা সমান হবে। তাহলে এক্স টাকার 18 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করব, সেটা কত হবে? বিজয়ের সমূল চক্রবৃদ্ধিটা এক্স ইন্টু 1+r/100, সুদের হার হচ্ছে 10%, তাহলে 10/100। পাওয়ারে কত বসবে? সময়টা মানে 18, এটা সমান সমান কত? অজয়ের 19 বছরের সমূল চক্রবৃদ্ধি, অজয়ের আসল কত? 1617 মাইনাস এক্স ইন্টু 1+r/100, আর এর মানে হচ্ছে 10/100। পাওয়ারে কত বসবে? সময়টা মানে অজয়ের টাকা 19 বছর কাটছে, মানে পাওয়ারে 19 বসবে। আচ্ছা, এই শূন্য কেটে যায়, এই শূন্য কেটে যায়, তাহলে এটা কি হয়? এক্স ইন্টু 1+1 মানে হয় 11/10 হোল টু দি পাওয়ার 18, এটা ইজ ইকাল টু 1617 মাইনাস এক্স ইন্টু 11/10 হোল টু দি পাওয়ার 19। আমি যদি এক্স গুলোকে বাপাশে আনি, তাহলে কি হবে? এক্স বাই 1617 মাইনাস এক্স, এটা সমান সমান 11/10 হোল টু দি পাওয়ার 19 বাই 11/10 হোল টু দি পাওয়ার 18। তো উপর নিচে দেখো 11/10 আছে, 11/10টাকে আমি যদি এক্স ধরি, তাহলে কিরকম আকারে রয়েছে দেখো? এক্স টু দি পাওয়ার 19 বা এক্স টু দি পাওয়ার 18। তার মানে কি? তার মানে হচ্ছে 11/10 হোল টু দি পাওয়ার 19 মাইনাস 18। তো 19 মাইনাস 18 করলে 1 হয়, তার মানে আমি কিছু লিখলাম না, তাহলে এটা সমান সমান হচ্ছে 11/10। এবার যদি কোনাকুনি গুণ করি, তাহলে কি হবে? 10x সমান সমান হচ্ছে 11 গুণ 1617 মাইনাস 11x। এক্স গুলোকে যদি বাপাশে আনি, তাহলে কি হয়? 10x প্লাস 11x মানে 21x সমান সমান হচ্ছে 11 গুণ 1617। তো আমি যদি x এর মানটা বার করি, তাহলে 21টাকে ডান পাশে পাঠাতে হবে, তাহলে x সমান সমান কি হবে? 11 গুণ 1617 বাই 21। আচ্ছা, 7 দিয়ে যদি কাটি তাহলে হয় 3, আর এটাকে কাটলে 7 দুগুণে 14, 2 1, 3 7 21 আর 1। আবার যদি 3 দিয়ে 231 কে কাটি, কত হয়? 3 7 21, 2 1 7, তাহলে কি বেরোলো? 77 গুণ 11। আচ্ছা, আমি যদি 11 দিয়ে গুণ করি, তাহলে 7 11 77 এর 7 হাতে 7, 7 11 77 এর সাথে 84, মানে এক্স এর মান বেরোলো 847। মানে এক্স টা কি ধরেছিলাম? বিজয়কে কত টাকা দিয়েছে? তো বিজয়ের নামে কত টাকা দিয়েছে? 847 টাকা, তার মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে? ক্রয় মূল্য শতকরা কত শতাংশ বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে 20% ছাড় দিয়েও তার 25% লাভ করা যাবে? তো এটা খুবই ভালো অঙ্ক। তো ক্রয় মূল্য শতকরা কত শতাংশ বাড়ে? আমি ধরছি ক্রয় মূল্যটাকে 100 ধরি, আমি ধরছি জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। আচ্ছা, জিনিসটা বিক্রি করে কি বলছে? কত টাকা বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে 20% ছাড় দিয়েও 25% লাভ হবে? তাহলে লাভ হচ্ছে 25%, লাভটা কার উপর হয়? ক্রয় মূল্যের উপর হয়। তাহলে 25% লাভ হলে লাভ কত?
100 টাকায় 25 টাকা, তার মানে লাভ হয়েছে 25 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলে বিক্রয় মূল্য, মানে 100 যোগ 25 মানে 125 টাকা। আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য পেলাম 125 টাকা। আবার ছাড় দিয়ে, আচ্ছা ছাড় দিয়েছে দেখো 20%। তো 20% ছাড় মানে কি? 20% ছাড় মানে ধার্য মূল্য, ছাড়টা দেয় কার উপর? ধার্য মূল্যের উপর। মানে ধার্য মূল্য 100 টাকা হলে তবে ছাড় দিচ্ছে 20 টাকা, মানে বিক্রি করছে কত টাকায়? 20 টাকা কম দামে। তাহলে ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 20, তার মানে 80 টাকা। আমি যদি কথাটাকে ঘুরিয়ে লিখি, কি লিখবো? বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য কত হবে? ধার্য মূল্য হবে 100/80 টাকা। আর বিক্রয় মূল্য আমার কত বেরিয়েছিল? এখানে 125 টাকা বেরিয়েছিল। তাহলে বিক্রয় মূল্য 125 টাকা হলে ধার্য মূল্য কত হবে? 100 ইন্টু 125 ডিভাইডেড বাই 80। 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে হয় 4, এখানে হয় 5। তাহলে 5 গুণ 125 মানে 625 ডিভাইডেড বাই 4। এটাকে 4 দিয়ে ভাগ করলে প্রথমে একবার যাবে 2 2, তার মানে 5 বার যাবে 2 5 মানে 6 বার যাবে, তারপরে পয়েন্ট 1 0 মানে 2 2 0 5, মানে কত হলো ধার্য মূল্য? তাহলে কত হলো? 156.25 টাকা। তবেই তার 20% ছাড় দিলেও আরো 25% লাভ থাকবে। তাহলে ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা ধরেছিলাম। ধার্য মূল্য কত ধরতে হবে? 126.25 টাকা। তাহলে ধার্য মূল্যকে কত পার্সেন্ট বাড়াতে হবে? 100 তে বাড়াতে হবে। তাহলে কত? 100 থেকে করতে হবে 156.25, তাহলে বাড়াতে হবে কত? এটা মাইনাস 100, তার মানে 56.25। 100 তে 56.25 বাড়াতে হবে, মানে কত পার্সেন্ট বাড়াতে হবে? 56.25% বাড়াতে হবে। তার মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, যদি 50টি কলা 160 টাকা দিয়ে বিক্রি করে 20% ক্ষতি হয়, তাহলে দেখো 160 টাকা দিয়ে বিক্রি করে 20% ক্ষতি হচ্ছে, তাহলে তাহলে 50টা কলার ক্রয় মূল্য কত ছিল? তাহলে 160 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বলেছে 160 টাকা, আর ক্ষতি বলেছে 20%। ক্ষতি বলেছে 20%। তাহলে বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্যটা বার করি, তাহলে ক্রয় মূল্য সমান সমান কি হবে? হবে 160 ইন্টু, যেহেতু ক্ষতি 20% হচ্ছে, তাহলে এক্ষেত্রে কি হবে? উপরে 100 হবে ডিভাইডেড বাই, যেহেতু ক্ষতি 20% তাই নিচে হবে 80। 80 দিয়ে 160 কে কাটলে হয় 2, তার মানে ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। কতগুলো কলার ক্রয় মূল্য 200 টাকা? এই যে 50টি কলার ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। তাহলে একটা কলার ক্রয় মূল্য কত? 50টার ক্রয় মূল্য যদি 200 টাকা হয়, তাহলে একটা কলার ক্রয় মূল্য কত? 200/50, কাটাকুটি করলে হয় 4। তাহলে একটা কলার ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা। আমাকে কি বার করতে বলেছে? তাহলে 1540 টাকায় কতগুলি কলা বিক্রি করলে তার 10% লাভ হবে। আচ্ছা, আমি যদি এই ক্রয় মূল্যের উপর 10% লাভ করি, তাহলে একটা কলার বিক্রয় মূল্য কি হবে? এই 4-এর উপর 10% লাভ করছি, তার মানে 4 টাকার উপর 10% লাভ করছি, মানে কত হবে? 4 গুণ 10% লাভে বিক্রয় মূল্য হয় কত? 110/100। 0 0 কেটে গেল, তাহলে কত হলো? 44/10। তাহলে 44/10 হবে একটা কলার বিক্রয় মূল্য, মানে হচ্ছে 4.4। তাহলে একটা কলার বিক্রয় মূল্য হচ্ছে 4.4। আমাকে কি বার করতে বলেছে? 1540 টাকায় কতগুলি কলা পাওয়া যাবে। তাহলে দেখো, তাহলে 4.4 টাকায় পাওয়া যাবে হচ্ছে একটা কলা। 1 টাকায় পাওয়া যাবে 1/4.4টা কলা। আর 1540 টাকায় তাহলে কতগুলো কলা পাওয়া যাবে? 1540/4.4 এতগুলো কলা। পয়েন্টটাকে তুলে দিলাম, গুণ 10 হবে। 11 দিয়ে কাটলে হয় 4, এখানে হবে 1 4 0। 2 দিয়ে কাটলে হয় 2, এখানে হবে, আচ্ছা 4 দিয়ে যদি কাটি এটাকে, 4 দিয়ে কাটলে হয় 35। তাহলে কত হবে? 35 গুণ 10 করলে 350। তাহলে ওই 1540 টাকায় কতগুলি কলা বিক্রি করলে 10% লাভ হবে? 1540 টাকায় 350টি কলা বিক্রি করলে তার 10% লাভ হবে। অপশন ডি। খুব ভালো অঙ্ক এটা ছিল। তারপরেরটা কি বলছে দেখো, বার্ষিক 2% সরল সুদের হারে কোনো মূলধনের 4 বছরের সরল সুদ 540 টাকা। তাহলে মূলধনের পরিমাণ কত? আমি ধরছি মূলধনের পরিমাণ হচ্ছে এক্স, সুদের হার মানে আর বলে দিয়েছে 2%, আর সময় টি বলে দিয়েছে 4 বছর, আর সুদটা বলেছে 540। তো সরল সুদের ফর্মুলা কি? PTR/100, যেখানে পিটা কত? এক্স, ইন্টু টিটা কত? 4, ইন্টু আরটা কত? 2, ডিভাইডেড বাই 100। এটা সমান সমান কত? সরল সুদ বলে দিয়েছে 540। তাহলে দেখো 4 দিয়ে যদি 540 কে কাটি, তাহলে কত হবে? 1 1 4 3 2 0 5, আর তো কিছু যাচ্ছে না। 2 দিয়ে 100 কে কাটলে হয় 50। তাহলে এক্স এর মান কত হবে? 50 গুণ 135, মানে 5 5 25 এর 5, হাতে 2, 3 5 15 দিয়ে 17 7, হাতে 1, 5 একে 5 আর 1 6 0, 6750, মানে অপশন এ হবে। তারপরেরটা
কি বলছে দেখো, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 250 বর্গ সেমি, তাহলে ত্রিভুজটির ভূমি ও উচ্চতার অনুপাত যদি 4:4 হয় তাহলে ত্রিভুজটির ভূমি, আচ্ছা একটা ত্রিভুজ আঁকি। ত্রিভুজের উচ্চতার ভূমি, ভূমি কোনটা, ভূমি যদি আমি যে নিচের বাহুটাকে ধরি তাহলে উচ্চতা হচ্ছে এর উপর যে লম্ব টানা হয় অন্য শীর্ষবিন্দু থেকে, সেটাই হচ্ছে এর উচ্চতা। আচ্ছা আরেকটা জিনিস কি, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আছে, ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, ভূমি আর উচ্চতা দিয়ে ক্ষেত্রফলের একটা ফর্মুলা আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাই এখানে এই ফর্মুলাটাই কাজে লাগিয়ে আমাকে অঙ্কটা করতে হবে। আর কি বলে দিয়েছে, ভূমি আর উচ্চতার অনুপাত বলে দিয়েছে 5:4, তাহলে আমি ধরতে পারি ভূমির দৈর্ঘ্য হচ্ছে 5x আর উচ্চতার দৈর্ঘ্য হচ্ছে 4x। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু 5x ইন্টু 4x। এটা সমান সমান কত বলে দিয়েছে, ত্রিভুজটার ক্ষেত্রফল 250, মানে এটা সমান সমান 250। আচ্ছা 2 আর 4 কে কাটলে হয় 2, 5 দিয়ে 250 কে কাটলে হয় 50, 2 দিয়ে 50 কে কাটলে হয় 25, মানে x আর x গুণ করলে x স্কয়ার সমান সমান 25। তাহলে x সমান সমান কি হবে, √25, √25 করলে কত হয়, 5 হয়, তার মানে x এর মান পেলাম 5। আমাকে বার করতে বলেছে কি ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য কত ধরেছিলাম আমি, 5x, তাহলে ভূমির দৈর্ঘ্য কত হবে, 5 ইন্টু x এর জায়গায় 5 বসাবো, তাহলে কত হয়, 5 5 25। তাহলে ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য কত সেমি, 25 সেমি। যদি বলতো উচ্চতা কত সেমি, তাহলে উচ্চতা হতো 4 গুণ 5 মানে 20 সেমি। তারপরেরটা, আচ্ছা এটাও একটা সরল অঙ্ক দিয়েছে, তো সবার প্রথমে ফার্স্ট ব্র্যাকেট যেখানে আছে সেই কাজটা করি। এখানে দেখা যাচ্ছে 6 - 5, তো 6 - 5 করলে কত হয়, 1 হয়, তার সাথে দেখো 8টা গুণ আছে, তাহলে 8 গুণ 1 করলে হয় 8। এই 8 এর সাথে আবার দেখো এই যে 2 গুণ আছে, তাহলে 8 গুণ 2 করলে কত হয়, 16। তারপরে আবার কি ছিল দেখো, এখানে ব্র্যাকেট দিয়ে, তাহলে 16 - 16 সেকেন্ড ব্র্যাকেট ভাগ 37, এই জিনিসটা ছিল। তো 16 - 16 করলে কত, 0, আবার 0 ভাগ 37 করলে সেই 0ই হবে, তার মানে এই পুরো পার্টটা কত বেরোলো আমার, 0 বেরোলো। তার আগে কি ছিল, 8 গুণ 0, তো 8 গুণ 0 করলেও কি বেরোবে আমার, 0ই বেরোবে। তার আগে তাহলে কি ছিল, 79 - 2 গুণ 10 যোগ 0 ছিল, তার মানে 10ই হবে। তাহলে কত, 79 মাইনাস, আগে গুণের কাজ করবো, 2 দুগুণে 20, এই 10 দুগুণে 20 মানে 59, তার মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, সেই বৃহত্তম সংখ্যাটি কত, যেটি 210, 1245 ও 2160 সংখ্যাগুলিকে বিভাজিত করে, মানে কোনটা দিয়ে ভাগ করলে 210, 1245 ও কোন সংখ্যাটা দিয়ে 210, 1245, 2160 কে ভাগ করলে দেখো কোনো কিছু অবশিষ্ট থাকে না। তাহলে এই এরকম থাকলেই বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে এতে এতে কোনো অবশিষ্ট থাকছে না, সেক্ষেত্রে কি করতে হয়, এদের গসাগু করতে হয়। তাহলে আমি কার কার গসাগু করবো, 210, 1245 আর 2160। তিনটেকে দেখো 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমি 5 দিয়ে ভাঙি, 5 দিয়ে ভাঙলে কত হয়, গসাগুর ক্ষেত্রে এভাবে যদি করি তাহলে তিনটেকেই যেইটা দিয়ে ভাগ করা যায় সেটা দিয়ে ভাগ করতে হবে। প্রথমে থাকবে কত, 4 102, তারপরে থাকবে কত, 3, সরি 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 2 2 4 4 4 5 9, তারপরে কত থাকবে, 4 1 6, মানে 3 102। আচ্ছা এবার কত দিয়ে যাবে, এবার প্রত্যেকটা থেকে 3 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 14, এখানে হবে 83, এখানে হবে 1 1 3 4 1 2 4। আচ্ছা তাহলে দুটোর মধ্যে কত কত কমন আছে, 5 আছে, মানে এই তিনটাকেই 5 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়, তাহলে এদের গসাগু কত হবে, 5 গুণ 3, তার মানে 15। তাহলে সেই বৃহত্তম সংখ্যাটি কত, সেই বৃহত্তম সংখ্যাটি হলো 15, যেটি দিয়ে এই সংখ্যাগুলিকে ভাগ করা যায়, হবে 15। তারপরে কি বলছে দেখো, T1 ও T2 যথাক্রমে 16 ও 36 এবং 2460 এর তৃতীয় সমানুপাতি। তাহলে T1 ও T2, তাহলে T1 টা কি, T1 টা বলছে 16 আর 36 এর তৃতীয় সমানুপাতি, আর T2 টা কি, T2 টা হচ্ছে 2460 এর তৃতীয় সমানুপাতি। তা আমি ধরছি 16 আর 36 এর তৃতীয় সমানুপাতি হচ্ছে y, তাহলে T1 টা হচ্ছে 16 আর 36 এর তৃতীয় সমানুপাতি, মানে y, এই y না x ধরি আগে। আর T2 টা কি, 24 আর 60 এর তৃতীয় সমানুপাতি, আমি ধরছি 24 আর 60 এর তৃতীয় সমানুপাতিটা হচ্ছে y। তাহলে তৃতীয় সমানুপাতি কি করে বার করে, মানে একটু আগে করিয়েছি, প্রথমটা বাই দ্বিতীয়টা সমান সমান হবে দ্বিতীয়টা বাই তৃতীয়টা। তাহলে কি লিখতে পারি আমি, 16/36 সমান সমান হচ্ছে 36/x। তাহলে এখান থেকে যদি আমি কাটাকুটি করি 4 দিয়ে, তাহলে উপরে হবে 4, নিচে হবে 9, 4 আর 36 কে কাটলে 4 9 36, মানে x এর মান কত হয়ে যাবে, 9 গুণ 9 করলে হবে 81। একই রকম করে আমি যদি নিচেরটা দেখি, নিচের ক্ষেত্রেও কি হবে, তৃতীয় সমানুপাতি বলেছে, মানে প্রথমটা বাই দ্বিতীয়টা, মানে 24/60 সমান সমান হবে দ্বিতীয়টা বাই তৃতীয়টা, মানে 60/y। যদি আমি কোনাকুনি কাটি, এই সরি যদি আমি উপর নিচে কাটাকুটি করি, 6 দিয়ে কাটলে হয় 4, এখানে হবে 6 10 60, আর 4 দিয়ে 60 কে কাটলে হয় 15। তাহলে y সমান সমান কত হবে, 150। মানে দেখো y মানেই হচ্ছে এটা, মানে x এর মানটাই হচ্ছে T1, তাহলে T1 সমান সমান হচ্ছে 81, আর T2 সমান সমান হচ্ছে 150। এদের অনুপাত বলেছে T1:T2, তাহলে T1:T2 সমান সমান কি হবে,
81:150। দেখো দুটোকে দেখো 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে হয় 27:50। তাহলে দেখো অপশন সি তে আছে, মানে অপশন সি হবে। তারপরে কি বলছে দেখো, একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে জিনিস বিক্রি করার দাবি করে, কিন্তু সে প্রকৃত ওজনের থেকে 48% কম ওজন ব্যবহার করে, তার লাভের হার কত শতাংশ? তাহলে দেখো, প্রকৃত ওজনের থেকে 48% কম ওজন ব্যবহার করে মানে কি, মানে সে 100 গ্রামের জায়গায় 48 গ্রাম কম দিচ্ছে, মানে দিচ্ছে কত গ্রাম, 100 থেকে 48 কম দিচ্ছে, তার মানে 100 মাইনাস 48 গ্রাম দিচ্ছে, কত হয়, 52 গ্রাম। তার মানে দেখো, তার মানে সে অ্যাকচুয়াল দিচ্ছে 52 গ্রাম, কিন্তু দাম নিচ্ছে হচ্ছে 100 গ্রামের। তাহলে তার লাভ হচ্ছে কত, লাভ হচ্ছে 48 গ্রাম। কত গ্রামের মধ্যে, মানে অ্যাকচুয়াল দিচ্ছে কত, এই 52 গ্রাম দিচ্ছে, তাহলে এই 52 গ্রামের মধ্যে তার লাভ হচ্ছে 48 গ্রাম। তাহলে তার লাভের শতকরা হার কত, লাভের শতকরা হার হবে যত টাকা লাভ হচ্ছে বা যতটা লাভ হচ্ছে, 48 লাভ হচ্ছে, কার মধ্যে, ডিভাইডেড বাই 52 এর মধ্যে, কারণ সে তো অ্যাকচুয়াল দিচ্ছে 52, তাই 52 এর মধ্যে লাভটা হচ্ছে। তাহলে লাভের হার কত হবে, 48/52 ইন্টু পার্সেন্টেজে নিতে গেলে ইন্টু 100%। 4 দিয়ে যদি কাটাকুটি করি, উপরে হবে 12, নিচে হবে 4 তেরং 52, মানে কত, আর তো কাটাকুটি যায় না, তাহলে উপরে গুণ করতে হবে, গুণ করলে 1200/13। যদি আমি ভাগ করি 13 দিয়ে 1200 কে, প্রথমে 9 বার যাবে, 9 বার দিলে কত হয়, 117। তারপরে থাকছে 3 আর 0, মানে 13 দুগুণে 26, 2 বার দিলে হয় 26। পরে থাকে হচ্ছে 4, মানে 92.4/13, এত পার্সেন্টেজ, মানে অপশন এতেই দেখো আছে 92.4/13। তো আজকের ক্লাসে এই 20টা অঙ্কই ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলটা নতুন হলে আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।